আবারও ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফের পরে যদি আহমেদ বাবু ওনার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, এবং আশা করছি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এখন পর্যন্ত যেগুলো আপনারা শুনছেন আশা করছি আপনাদের ভালো লাগছে। আমরা চলে আসছি ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনায়। চলুন আমরা শুনে আসি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে খুলনা জেলায়। তো যিনি শেয়ার করেছেন ওনার ঘটনা আমি লাস্ট এপিসোডেও শেয়ার করেছিলাম, হাসান ভাই। এটাই ওনার এক পরিচিত ভাইয়ের ঘটনা, তার দাদার ঘটনা আর কি। তার দাদা যে চাকরি করতেন আর কি, তিনি ফরেন্সিক বিভাগে একটা সিম্পল ডোম হিসেবে চাকরি করতেন একটা জায়গায়, একটা থানার আন্ডারে একটা মর্গে। তো ওনার কোন ধরনের প্রাথমিক শিক্ষা ছিল না, শিক্ষা ছিল এতটুকু যে এটা লাশ কাটতে হবে। শুরুতে যখন তিনি মানে মর্গে চাকরি শুরু করলেন, তখন পাশে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তাদের বসের কাজ। একটা পর্যায়ে বসের কাজ দেখে দেখে নিজের কাজ শেখা, এবং আপনার শেখার পরে উনি নিজেই কাজ করা শুরু করলেন। ঘটনাটা 1989 সালের। তো ওনার সিস্টেম এরকম ছিল যে উনি মর্গে ঢুকতেন হচ্ছে রাত 9টার দিকে, 10টার দিকে ঢুকে যেতেন এবং বের হতেন ভোর 5টা-6টার দিকে। বাকিটা সময় সে সকালবেলা বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুম দিতেন, এক ঘুমে একবার দুপুরবেলা উঠে আবার বিকালবেলা আড্ডা, এবং রাতের বেলা জিনিসপত্র যদি বাড়িতে কিছু লাগতো কিনে দিয়ে আবার তিনি চলে যেতেন মর্গে। এরকম রুটিন ছিল তার। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকের ঘটনা, 1989 সাল। সেই সময়টায় সেই দিন মানে ওনার এরকম অবস্থা ছিল যে একটা সময় ওনার লাশ কাটা ছিল পেশা, এরপরে হয়ে গেছিল নেশা। এবং এটা আমি আগে একবার একটা ডোমের ঘটনা বলতে যে বলেছিলাম যে আমার কাছে মনে হয় সব ডোমগুলো এরকমই অবস্থায় আছে। মানে প্রথমে প্রফেশনালি একটা পরে বলে যে আমার উনি বলছিলেন যে প্রফেশন থেকে প্যাশন হয়ে গেছে। হ্যাঁ, যে লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আচ্ছা, এটা এক ধরনের নেশাই হয়ে গেছে, লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আমাকে বলছিল মানে যে ওনার এই অবস্থা আর কি। হ্যাঁ। তো সেদিন যেদিন ঘটনা ঘটে, সেদিন বৃহস্পতিবার, সেদিন 2টা লাশ আসে। তো অন্য সময় নাকি এরকম হয় যে ওনার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকলে উনি 5-7টা লাশ কেটে ফেলেন, এরকম দিনও গেছে। তো সেদিন 2টো লাশ আসে, এবং 2টো লাশ এরকম ওই যে আপনার এটাকে কি বলে চাটাইয়ের মধ্যে মোড়ানো অবস্থায় আসে। উনি রিসিভ করেন, এবং উনি রিসিভ করে 2টো লাশকে স্ট্রেচারের উপরে শুয়ে ফেলেন। 89 সালের সেই ঘটনা বলতে যে বলছেন যে ওই দিন এত বৃষ্টি যে ওনার ওই দিন ওই ইয়াটা আসে নাই, অ্যাসিস্ট্যান্টটা আসে নাই। তো উনি বলে 2টা লাশই তো আছে, দরজা বন্ধ করে, আবার শিয়ালের প্রকোপ ছিল। তো দরজা জানালা বন্ধ করে তিনি লাশ কাটবে এরকম প্ল্যানিং করছেন। এমন সময় লাশ কাটা স্টার্টও করেন। তো প্রথমে মাথার দিকে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, একটা সিগারেট ধরিয়ে এবং মাথা কাটা শুরু করে দেন। মাথা কাটার পরে এরপরে বুক কেটে পেটে চলে আসেন। আচ্ছা, এমন সময় প্রপারলি তিনি অন্য যেসব অর্গানস, যেসব ম্যাটেরিয়ালস গুলো আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের দরকার হয় সেগুলো মানে উঠে তিনি জাস্ট সেলাইয়ের জন্য প্রিপারেশন নেবেন। এমন সময় দরজায় নক শব্দ, বাইরে প্রচন্ড বৃষ্টি। এই নকের কিছুক্ষণ আগে আবার অনেকগুলো শিয়াল ডেকেছে, বলে যে বৃষ্টির সময় শিয়াল বের হয়ে এত রাতে ডাকা সম্ভব ইম্পসিবল। রাত্রে 1টার পর কাজটা ধরে, এবং 2টা লাশই তো আস্তে আস্তে ধরি। এবং আমি বলি রাসেল ভাই, আমি কিছু জিনিস স্কিপ করে গেছি যে ওনার বলে যে আমি সবসময় কোনো কনসেন্ট্রেশন দিতাম না লাশের প্রতি, এত মায়া দিয়ে দেখতাম না লাশকে। ওদিন কেন জানি তার মনে হয়েছিল যে একটু মায়ার চোখে দেখি লাশটা। ওই লাশটা মায়ার চোখে দেখতে যে লাশের ডান চোখটা উপরের দিকে তোলে। তো বেসিক্যালি এরকম জানি যে মাসল কন্ট্রাকশনের কারণে পরবর্তী সময়ে এই জিনিসটা বন্ধ করা যায় না, তাই হচ্ছিল। লাশের চোখের পাতাটা নামানো যাচ্ছিল না। এক্স্যাক্টলি সেম ভাবে বাম পাশেরটাও করতে যে তিনি দেখলেন যে বাম পাশেরও সেম অবস্থা, এখন 2 পাশের পাতাই বন্ধ হচ্ছে না। একটা পর্যায়ে তার কাছে মনে হতে থাকলো যে কি ব্যাপার, লাশটার কি চোখের মনি নড়ছে? দেখছে যে ওনার দিকেই লাশটা তাকিয়ে আছে, চোখের মনি মুভ করতে যে। আজেরা জিনিস। খুব সাহসী মানুষ ছিলেন। ওই 89 সালের ঘটনা, এর আগে তার 15 বছরের এক্সপিরিয়েন্স। তো কোনো সমস্যাই না। তিনি এরকম লাশকে সেলাই করার প্রিপারেশন নেবেন। আবারও লাশের চেহারার দিকে তাকালেন, দেখলেন যে লাশটা তার দিকেই তাকিয়ে আছে। কোন একটা ম্যাটেরিয়ালস নিয়ে কোন একটা ম্যাটেরিয়ালস টেবিল থেকে নিয়ে আসে, তার এক টেবিলে যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে লাশটা তার দিকেই তাকিয়ে আছে, এবং মণিগুলা ঘুরে ঘুরে দেখছে যে সে কোথায় যাচ্ছে। এমন সময় শিয়ালের শব্দ, শিয়াল ডাকার শব্দ, বাইরে অনেকগুলো শিয়াল ডাকছে। যে বৃষ্টির মধ্যে শিয়াল ডাকার কথা না এত রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা শিয়াল ডাকে, কিন্তু বৃষ্টির মধ্যে এরকম দরজার সামনে এসে ডাকা ইম্পসিবল। হঠাৎ করে দরজার মধ্যে নক। এবার আমি নকের শব্দে আসি।
নক নক করতে গিয়ে উনি দরজাটা খুলে দেখেন যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, তার সাথে আরেকটা লোক। এবং আশ্চর্যজনক বলে যে উনি এই জিনিসটা এতটা ওভারলুক করে গেছেন যে ওই দুজন লোক ভেজা ছিল না। বাইরে তো প্রচন্ড বৃষ্টি এক ফোঁটা থামার নাম নেই, কিন্তু এই লোক দুটা শুকনো। এবং এমনও না যে পাশে কোনো ধরনের ছাউনি আছে বা উনি ওইখানে দাঁড়িয়েছিল বা কিছু একটা, এরকম কোনো চান্সই নাই। ওই জায়গায় আসতে গেলে আপনাকে ভিজতেই হবে। তো ওরা শুকনা, তো যখন উনি এতটা কেয়ার করেন নাই, আমলে নেন নাই। দরজা লাগিয়ে যেমন যে লোকটা ওনার বাইরের লোক ছিল তাকে বলেছেন যে তুমি ভয় পেতে পারো, তুমি পেছনের যেয়ে বসো, পেছনের রুমটাতে যেয়ে বসো। তো এই লোকটা পিছনের রুমটাতে যেয়ে বসে এবং তার লোকটাকে বলে যে দেখো আমি ম্যাটেরিয়াল সব বের করে ফেলছি, কলিজা টলিজা সব বের করে ফেলছি, আসলে সেলাইটা করে ফেলি কারণ সকালবেলাই দিতে হবে আরেকটা লাশ কাটবে। তো ওনারা সেলাই করতে যায় এবং ওই লোকটাও বাধ্য ছেলের মতো তার সাথে সেলাই করতে বসে পড়ে। পেটের থেকে আসবে বুকের দিকে, এমন সময় কটর কটর সাউন্ড, ওই কাঠের ভিতর থেকে যদি উই পোকা কটকট করে সাউন্ড করতে থাকে, ঠিক এরকম ভাবে সাউন্ড হতে থাকে। তো উনি পিছনে তাকাতে যাবে, এমন সময় পাশের যে অ্যাসিস্ট্যান্টটা ওনাকে বলে যে এই তুই পিছনে তাকাইস না, পিছনে তাকালেই শেষ হয়ে যাবি। এইটা বলার পর উনি আর ওই জায়গায়, উনি বলছে যে ওই জায়গায় এত সাহসী লোক, উনি একদম শেষ হয়ে যায় ভয়ে। কাহিনী কি, উনি দেখে পেছনে যে লোকটা, ওই লোকটা ওই লোকের ওই ডেড বডির মাথার মধ্যে দিয়েছে একটা কামড়, মানে কামড় দিতে যাচ্ছে। এরকম কন্ডিশন উনি এক দৌড়ে দরজার কাছাকাছি চলে যায় এবং গিয়ে মানে কাছে দিয়ে পিছনে তাকিয়ে দেখে যে আসলে কাহিনী কি হচ্ছে। আমি এত সাহসী একটা আমার এত ভয় পাচ্ছি কেন। উনি পিছনে তাকাতে দেখে যে ওই যে স্পেসিমেন গুলা খুলেছে, মানে উনি কেটে রেখেছে আলাদা করে, সেগুলিতে কামড় বসিয়ে দিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। উনি এক দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে যতই পালাচ্ছে ততই শব্দ আসছে। এতদিন যাবত এত লাশ কাটছিস, এবার আয় না আমাদের সাথে লাশ কাট, এবার আয় আমাদের সাথে, এরকম শব্দ শুনছে। এবং এক ভৌ দৌড়, ওনার বাড়ি ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। দৌড়াচ্ছে দৌড়াতে অর্ধেক রাস্তায় সে সেন্সলেস হয়ে যায়। ঘুম ভাঙে একটা ইমাম থাকে তার সাথে, মানে ঘুম থেকে উঠে তার একটা ইমাম আছে সামনে এবং তার ছেলে আছে, তার ওয়াইফ আছে। ঘটনা বলে সবাইকে যে এরকম ঘটনা, খুব ভয় পেয়ে গেছিলাম, গতকালকে এরকম একটা ঘটনা ঘটলো, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তিনি যান মর্গে যাওয়ার পরে উনি দেখেন যে মানে রাসেল ভাই ঘটনাটা অনেকদিন যাবৎ কেস হিসেবে ছিল আর কি, ওই ডেড বডিগুলো পাওয়া যায়নি যেহেতু বেওয়ারিশ ছিল। তো ওইখানে শুধুমাত্র কয়েকদিন যাওয়ার পর উনি দেখেন যে কয়েকটা হাড়গোড় পড়েছিল আর পুরো রক্তের ছাপ, 2টা লাশ উধাও ছিল, 2টা লাশই পাওয়া যায়নি পরে। এবং 1 বছর যাবত এটা ওনারা খোঁজার চেষ্টা করেন কি হয়েছিল, কেন হয়েছিল, কিন্তু কেউ কোনো ধরনের ক্লু পাননি। তো পরবর্তী সময়ে উনি জব ছাড়বে এরকম প্ল্যানিং করছিল। তো যেহেতু রাসেল ভাই আমি আগেও বলেছিলাম এটা একটা নেশা, তো উনি এক হুজুরের কাছে গিয়েছিল, আসো আদৌ কোনো ধরনের তাবিজ তোমার করে নিজেকে সেফ করে কি তিনি আবারও সেই প্রফেশনটা স্টার্ট করতে পারবেন কিনা। তো ঘটনাটা কি ঘটেছিল সেটা তার হুজুরের কাছ থেকে সে ইনফরমেশনটা নেয়। ইনফরমেশনটা এরকম ভাবে নেয় যে কাহিনী কি, তো বলে যে ওই যে লোকটা লাশ কাটছিল তিনি, এমন হতে পারতো সে আরেকটা লাশ কাটতে পারতো, কিন্তু সে এই লাশটাই কেন স্টার্ট করলো। এই লাশটা যিনি ছিলেন তিনি আসলে জিন পালন করতেন 2-3 জন, এবং এই জিন দেখতে তাদের একটা মনোমালিন্য হয়ে যায় আর কি। তো একটা পর্যায়ে জিনরা তার লাশটা সরিয়ে ফেলে ব্ল্যাক ম্যাজিকের জন্য, হতে পারতো এটা ব্ল্যাক ম্যাজিক, উনি বলেন উনি সঠিক জানেন না, কিন্তু লাশগুলো জিনগুলোই সরিয়ে ফেলে ওইখান থেকে, ওই লাশগুলো আর খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তী সময় আসলে ওই যে ইচ্ছা যেটা করে আর কি, লাশ কাটার ইচ্ছা, নেশা হয়ে গেছিল। একদিন এরকম হঠাৎ করে মর্গ থেকে ফোন আসে, মানে ডাক আসে আর কি যে যেতে হবে। তো উনি মর্গে যান, একটা লাশ কাটেন, সেদিন বাসায় ফেরেন। বাসায় ফেরার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে, স্ট্রেচারের মধ্যে চারিপাশে 4-5 জন লোক আপনার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে কাটবে বলছে, তাকে এখন সবাই কেটে ফেলবে, ওই 4 জন মিলে তাকে এখন কাটবে। তিনি ডেড বডি হয়ে আছেন, এটি তিনি স্বপ্নে দেখলেন। ঘুম থেকে ভাঙার পর রাসেল ভাই তার ডান পাশটা পুরো অবশ হয়ে গেল। ওইটা প্রায় 30 বছর যাবত অবশ, এখন পর্যন্ত অবশ, একটু আগে মেসেজ পর্যন্ত অবশ। যে লোকটা শেয়ার করেছেন তিনি ওই হাসান ভাইকে বলেছেন আর কি যে এখন পর্যন্ত অবশ এবং সবার কাছে দোয়া চেয়েছেন রাসেল ভাই। ওকে, এটার কোনো সুরাহা করতে পারেন নাই। 30 বছর যাবত তার ডান পাশটা অবশ হয়ে আছে এখন পর্যন্ত, আমি আপনাকে চাইলে এটা প্রুফ দিতে পারবো। ওকে।